আমাদের এই কনজেনিটাল হার্ট ডিজিজ এটা একটা সিরিয়াল লেকচার, এটা একটা বিরাট চ্যাপ্টার। স্যার প্রতি মাসে একটা দিচ্ছি, আমরা লেকচার দিচ্ছি। তো এটা আমাদের থার্ড লেকচার অন কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাডোলেসেন্ট কনজেনিটাল হার্ট ডিজিজের উপরে। আর এটা আজকে তারপরও আপনি যদি আরো একটা নেন তা আমার মনে হয় যে তাও খারাপ হবে না। হ্যাঁ, কারণ না, কনজেনিটাল হার্ট ডিজিজে অনেক কিছু ডিসকাস করার আছে। হ্যাঁ, তো এটা মূলত স্যার আজকে আসলে আরেকটা নিতেই হবে, এই কারণে, কারণ এই যে হ্যাঁ, আজকে আমি জানি ডায়াগনোসিসটা। তো, এই জন্য আপনাকে দিছি। গত মাসে নেওয়ার পরেও আমি দিছি, কারণ ওই যে আমি নিছিলাম এইচসিএম নিছি। এইচসিএম আমি দেখছি যে আমি একটাই পারবো না, আমি বলছি আমি একটা এই পর্যন্ত কমপ্লিট করি, আর একটা আমি পরে নেব। আমি ওই যে এসিএস তো আমি ৩ বার নিছি, মানে ভাগ ভাগ করে নিছি। লাস্টে কে যেন একটা ক্লাস নেয়নি, তখন আবার আরেকটা নিছি। তা কাজেই প্রত্যেকটাই যেহেতু মানে এগুলো সবসময় আমরা ডিসিশন নিতে হবে। আমাদের আমরা যদি নতুন তথ্যটুক না জানি, আমরা লেটেস্ট কনসেপ্ট আমরা না জানি, তাহলে আমরা ভুল করব। আর আমরা ভুল করলে তো মানে পাবলিক কি করবে তা তো বোঝার বাকি নেই। তার কাজেই আমাদের মানে নতুন তথ্য অবশ্যই জানতে হবে। আপনি আগামী মাসেও আপনার আমি আবার এটাই থাকবে, আপনার অসুবিধা নাই। আচ্ছা, জি স্যার, হুম। জি স্যার। স্টুডেন্টস, আমরা যে যেহেতু প্রতি মাসে একটা লেকচার হয়, আমার মনে হয় ইনজিমেন্টাম অনেক ক্লাস হওয়াতে তোমরা ইনজিমেন্টাম একটা ক্লাস হওয়ার পর একটা বই যাওয়া হয় যে আসলে কি পড়া হচ্ছে বা কি না। তো আমরা আজকে জাস্ট একটু রিফ্রেশ আওয়ার প্রিভিয়াস নলেজ, আমি একটা স্লাইড শেয়ার করছি যে আমরা গতানুগতিক যে ক্লাসিফিকেশন অফ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ, যে আমরা জানি এটা, তারপর একটু জাস্ট মনে করানো, কারণ এটার উপর এটা যদি মনে থাকে আমাদের, তাহলে ডিটেইলস আমরা নেক্সট স্লাইড গুলা দেখতে আরো সুবিধা হবে। আমরা জানি এসাইনোটিক এবং সাইনোটিক, এটা তোমাদের খুব ভালো জানা আছে, এবং এর আগেও আমরা ডিসকাস করেছি যে এটা বেসিক্যালি এসাইনোটিক এবং সাইনোটিক গুলা মূলত ভাগ করা হয় এই পালমোনারি ব্লাড ফ্লো দিয়ে, আর সায়ানোটিকও এরকম পালমোনারি ব্লাড ফ্লো দিয়েই ভাগ করা হয়। আমরা নেক্সট স্লাইডগুলো দেখবো। কমন একটা ক্লাসিফিকেশন এসাইনোটিক এন্ড সাইনোটিক, এটা সম্বন্ধে সবাই জানা আছে। আমি জাস্ট নেক্সট স্লাইড যাচ্ছি। কমন কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যাডাল্টস, congenital heart disease basically start from birth but sometimes present in adult। আসলে কিন্তু অনেক কনজেনিটাল হার্ট ডিজিজ দেখা যায় যে 20 বছর 30 বছর হয়ে গেছে কিন্তু কখনো ধরা পড়ে নাই। অনেকে বলে যে আমার তো কোনো আগে রোগ ছিল না, ডিজিজ ছিল না, কিন্তু দেখা গেল যে এখন তার এই সমস্যা আসতেছে। গতকালকেও তোমার এক পেশেন্ট আমরা দেখলাম, প্রায় 40 ইয়ার্স ফিমেল, এইচডি প্রাইমাম, হ্যাঁ, গলব্লাডার অপারেশন করতে আসছে, সার্জন রেফার করছে, ইকো করে দেখি স্যার এইচডি প্রাইমাম। তাহলে আসলে দেখো এখন 40 ইয়ার্স, আমরা জানি যে এইচডি প্রাইমাম প্রেজেন্ট ইন দ্য আর্লি, এবং এই মহিলার বাচ্চা 3-4 জন বাচ্চা আছে, যে এখন আসছে গলব্লাডার অপারেশন করতে, বাট দিস পেশেন্ট প্রেজেন্ট নাও। সো আমার মনে হয় যে কিছু অ্যাডাপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট এবং ডিজিজের যে সিভিয়ারিটি উপর ডিপেন্ড করে যে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ কখন তার প্রেজেন্টেশনটা দিবে। এই জন্য বেসিক্যালি আমরা এএসডি, বিএইচডি, পিডিএ, কোয়াক্টেশন যদি মাইল্ড ফরম্যাট হয় অবশ্যই এটা অনেক লেটে, টেট্রালজি ফেলোর এটাও অনেক লেটে অনেক সময় প্রেজেন্ট করে পেশেন্টটা, বিশেষ করে যারা পোর পেশেন্ট, যারা তারা সায়ানোসিসকে ইগনোর করে, তারা এটা এত আমল দিতে চায় না। আর পিঙ্ক টেট্রালজি তো আসলে বোঝাই যায় না, অনেকেই পিঙ্ক টেট্রালজি নিয়ে অনেক লেট প্রেজেন্ট করছে। আর এছাড়া যে এফিসিয়েন্সি অ্যানোমালি, কারেক্টেড টিজিএ, হ্যাঁ, ট্রাইকাসপিড এট্রিশিয়া, ইউনিভেন্ট্রিকুলার হার্ট, মানে এটা জাস্ট লাইক বিএইচডি ফিজিওলজি থাকে, এই জন্য অনেক পেশেন্ট অ্যাডাল্ট এজে ধরা পড়ে। এছাড়াও মাইটার বা প্রলাপস বলো, মারফান সিনড্রোম, কনজেনিটাল যে করোনারি অ্যানোমালিস নিয়ে আসছে, কিন্তু ইয়াং এজে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের একটা মেইন কারণ হলো কনজেনিটাল করোনারি অ্যানোমালিস। এটাও একটা কনজেনিটাল কিন্তু হার্ট ডিজিজ, যদিও আমরা করোনারি আর্টারিকে এভাবে দেখি না, কিন্তু এটা এক ধরনের কনজেনিটাল অ্যানোমালিস। এটা একটা মেইন কজ অফ দ্য হার্ট ডিজিজ ইন ইয়াং পেশেন্ট। সো এই জিনিসগুলো, এছাড়া কিছু কিছু এক্সট্রা জিনিস আছে যে এগুলো অ্যাডাল্ট এজে প্রেজেন্ট করে, বাট দিস আর দ্য কমন কেস। এবং আমরা যে নেক্সট ডায়াগনোসিস অফ হার্ট ডিজিজের এই যে কমন কেসগুলাই আমরা ডায়াগনোস কিভাবে করা যায়, এটাই আমরা আজকে ক্লাস দেখব। কত টোটালি হবে না, আমরা 2টা ক্লাস নিব, আজকে কিছু জিনিস দেখবো, আর নেক্সট ক্লাসে স্যার যেহেতু সুযোগ দিচ্ছেন, আমরা নেক্সট ক্লাসে বাকিটা আমরা দেখে নিব। তো হাউ টু ডায়াগনোজ দ্য কেস, একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, এর আগের ক্লাসগুলোতে আমরা অ্যাপ্রোচ দেখেছি, হাউ টু অ্যাপ্রোচ দ্য congenital heart disease, how to classify the congenital heart disease. Now we are coming here to how to diagnose a congenital heart disease. So for diagnosis, basically আমাদেরকে একটা ক্লিনিক্যাল ক্লু লাগবে। ক্লিনিক্যাল ক্লু দিয়ে আমরা বেসিক্যালি স্টার্ট হয়, আইদার ইট ইজ অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ অর
congenital heart disease. Next, some investigation will help us. Common investigation. আমরা বলতে পারি যে bedside investigation. These are the bedside investigation. That can help us or guide us to for further investigation to confirm the diagnosis. But most of the case we can diagnose by echocardiogram, and before that ECG and chest X-ray will help us to do echocardiogram in some complicated congenital heart disease. So we have some idea regarding ECG, chest X-ray, and echocardiogram obviously is the confirmatory diagnosis. But before that, as a student of cardiology or consultant cardiology, you have to know about some ECG and chest X-ray of the common congenital heart disease. In this class, we will discuss this issue. So when you are giving the clue, when infant, basically we are the cardiologist, only adult, not adult, but we are because in Bangladesh there is no pediatric cardiologist, just evolving now. So very few pediatric cardiologists in Bangladesh, but you have to play some role regarding this issue. So when a child come to you with suspected congenital disease, when he gives some clue, like some physical examination or form history, or patient is going to school, before that some school have routine chest X-ray in outside, but in Bangladesh not like that. But here also some patient may do some ENT operation or like that operation in childhood, like tonsil operation or adenoid operation. Then that times they do some chest X-ray and find some abnormality, and they refer to us for further evaluation. So in X-ray it may be normal, plethoric, or oligemic. And electrocardiogram, sometimes right ventricular hypertrophy, left ventricular hypertrophy, or biventricular hypertrophy is there. So this will guide to do the further echocardiography and confirm the diagnosis. So when to suspect, the presentation in childhood or adolescence, history of murmur detected in newborn or nursery or school health center already tell you, and family history of congenital heart disease. Sometimes mother come to us, I have atrial septal defect. I want to check my child if he or she has this type of disease or not. So this is also the presentation of the congenital heart disease. Symptom specific, cyanosis or cyanosis spell, patients squatting, recurrent respiratory infection is also a clue for the congenital heart disease. Dysmorphic feature, some physical feature or physical abnormality is consistent with some congenital heart disease also. So is there any heart disease? There is a NADAS criteria. It is mostly in child pediatric cardiology is mostly practiced. This criteria, either this child has really significant heart disease or not. There's some major criteria and some minor criteria. The systolic murmur grade 3 or more, major criteria, and diastolic murmur, cyanosis, congestive heart failure. And in minor criteria, the systolic murmur less than grade 3, even soft murmur, abnormal second heart sound, abnormal ECG, abnormal chest X-ray, abnormal blood pressure. These major and minor criteria, if we found two major or one major and two minor. If we find the two major criteria, such grade 3 or more murmur, that is, you will find the thrill in this patient. This is definitely significant. But if there is a one major murmur, some like cyanosis or like that, cyanotic type, but there is a two minor criteria, also it is the significant criteria. By this way, we can also keep in mind that a patient heart disease or not, we can say. I will skip this slide. We have already previously show you this slide. Just take here because see the presentation, age presentation. আমাদের অনেক সময় হয় যে পেশেন্ট গুলা যেমন বিএইচডি, একটা বাচ্চা যেমন আমাদের 2 to 6 এর ভিতরে কিংবা 0 to 2 weeks এর ভিতরে অনেক সময় বিএইচডি মারমার কিংবা এএইচডি মারমার অডিবল হয় না। হ্যাঁ, তার মানে যে এটা যখন পরে অডিবল হবে তখন কিন্তু আমরা যে বলতে পারবো না যে আগে ছিল না, কারণ এটা তখন রাইট ভেন্ট্রিকুলার প্রেসার হাই থাকে, তখন মারমার অডিবল হচ্ছে না।
এই জন্য কোন এইজে কোন পেশেন্টের কোন ডিজিজটা রিপ্রেজেন্ট করবে সেটাও আমাদের যদি একটা মাথায় থাকে কমন কিছু ডিজিজ, তাহলে উই ক্যান বোল্ডলি ডায়াগনোজ দ্য ডিজিজ। এই স্লাইড তোমাদের আগে দেওয়া হয়েছে, তারপর আমরা দেখলাম যে এটা কিছু কিছু ডিজিজ আছে খুব আর্লি প্রেজেন্ট করে, কিছু কিছু ডিজিজ আছে একদম লেট। So when you give the patient some history, you have to take some history. So history, because of some complication, some of the pathophysiology of the disease, cyanotic disease, such as hyperviscosity symptom. Patient may come with you headache, faintness, visual disturbance, fatigue, myalgia, paresthesia, depressed mentation, or some hematological problem like hemoptysis, easy bruising, epistaxis, gingival bleeding, heavy menstruation. These symptoms patient may come to you or come to the other person, going to the other consultant for the specific symptom, but they can refer to you for that to clarify that this patient is not this headache. Patient may go to the neurologist for headache, but he said that patient has cyanotic and there is a murmur. Then they refer to us for further clarification. And there is the other urate metabolism. Patient may go to arthralgia, acute gouty arthritis, and with some complication like polycythemic complication, clubbing, severe accident, cerebral abscess, paradoxical emboli, retinopathy, impaired growth, hemoptysis. These are the also complication and these are the also presentation. So in any way, sometimes we do not find patient directly to us. Patient is come to refer to us for the other problem. Then we will find the disease. So in short, inspection and palpatory finding, আমরা যদি ইন্সপেকশনে দেখি যে পেশেন্টের যে আমরা যেগুলা কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ লেস পালমোনারি ব্লাড ফ্লো যাদের কম থাকে, যেমন ধরো টেটালজিক ফেলোট, আমরা নেক্সটে যাবো, এটা তাদের কম থাকে, তাদের দেখা যায় প্রায় সায়ানোসিস ক্লাবিং, পলিসাইথেমিয়া, কোয়াইট প্রিকর্ডিয়াম to inspection and palpation, no Harrison sulcus or precordial bulge, apex well within limits if visible, no palpable sounds or thrills. That means only cyanosis, clubbing, polycythemia and silent chest. ইন্সপেকশন পালপেটরি ফাইন্ডিং আমরা ইজিলি যদি আমরা এই ধরনের কোনো কেস থাকে, তো আমরা যদি দেখি সাইলেন্ট চেস্ট, আমরা বুঝবো যে পালমোনারি ব্লাড ফ্লো লেস। ইন আদার হ্যান্ড, যে কনজেনিটাল হার্ট ডিজিজ গুলাতে পালমোনারি ব্লাড ফ্লো বেশি হয়, সেগুলোতে কিন্তু আমরা সায়ানোস ক্লাবিং তো পাবোই, তার সিভিয়ার যেমন হ্যারিসন সার্কাস পাওয়া যায়, একটি প্রিকর্ডিয়াম থাকে, আর আরবি ইম্পালস এন্ড এলবি ইম্পালস। দেখো এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, যে পালমোনারি ব্লাড ফ্লো কিছু আছে আরবি টাইপ, কিছু আছে এলবি টাইপ। আরবি ইম্পালস দিবে ডিওআরবি, টোটাল এনোমালাস পালমোনারি ভেনাস কালেকশন, টিজিএ, ভিএইচডি এন্ড বিএসবি কম্বিনেশন থাকে যদি ভিএইচডি পিএস। এলবি ইম্পালস সিঙ্গেল ভেন্ট্রিকল, এট্রোভেন্ট্রিকুলার এভিএইচডি এবি রিগার্জিনেশনই থাকে। এই ধরনের কমপ্লিকেট কেস, তাহলে আমরা ইজিলি, এটা আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের জন্য, বেড সাইড সহজ হলেও যে পরীক্ষা ওরিয়েন্টেড হোক আর যেভাবে হোক, যে আমরা দুইটা মনে রাখি যে পেশেন্ট যদি সায়ানোসিস ক্লাবিং উইথ সাইলেন্ট চেস্ট থাকে, দ্যাট মিনস ইজ এ লেস পালমোনারি ব্লাড ফ্লো। সেই কজগুলোর মধ্যে কমন ইজ দ্য টেট্রালজি অফ ফেলর অর ডিওআরবি উইথ পিএস, এটা কমন ফিচার আছে। আর যদি দেখা যায় আদার দেন দিস আর দ্য not very common case, these are the increased pulmonary blood flow, but most common case আমাদের কাছে আছে যে less pulmonary blood flow। পরীক্ষায় ট্রফ কেস দেওয়া হয় এবং এগুলো দেখা যায় যে, এবং you can have to differentiate by this way. And there is auscultatory findings, আমরা যে pulmonary blood flow দেখছি ট্রফের যদি আমরা খেয়াল করি, দেখো ঠিক এরকম সিঙ্গেল সেকেন্ড সাউন্ড থাকে, pulmonary component inaudible থাকে, মারমার পাওয়া যায়, বাট অনেক সময় আদার্স মারমার পাওয়া যায় ডিউ টু কোলেটারাল সার্কুলেশন। আর ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো যদি পেশেন্ট থাকে, স্পেশালি ইফ ইট ইজ কমপ্লিকেটেড বাই, যদি ওটা সায়ানোটিক না, আইসেনম্যাঙ্গার পেশেন্ট যদি হয়, যদি ওটা সায়ানোটিক হার্ট ডিজিজ নয়, বাট ইট ইজ রিভার্স টু সায়ানোসিস, তখন কিন্তু পেশেন্টের যেহেতু পালমোনারি ব্লাড ফ্লো বেশি থাকে প্রিভিয়াসলি, যেমন এইচডি, ভিএইচডি, পিডিএতে, সেই পেশেন্টগুলার দেখা যাচ্ছে যে চেস্ট ডিফর্মিটিও থাকে, পাশাপাশি P2 লাউড থাকবে, ইজেকশন ক্লিক থাকতে পারে, এবং সামটাইমস দেয়ার ইজ ইজেকশন মারমার ইন দ্য পালমোনারি ফ্লো ডিউ টু পালমোনারি ফ্লো ইন দ্য পালমোনারি এরিয়া।
So আমরা এখানে অস্কালিটি ফাইন্ডিং ভিতরে আমরা easily you can differentiate by these findings. If it's silent chest with single heart sound and বুঝে এটা pulmonary blood flow less, and other this then these the except Eisenmenger, but other disease is not so common. So there is a, in short, if we see the approach, cyanotic congenital heart we can differentiate like this way. If the patient is giving history of the squatting, spells, quiet precordium, or pulmonary stenosis murmur, then you see that you have to think that this is the pulmonary pulmonary blood flow, the top physiology. Truncus is not so common, a patient die after death. Tricuspid atresia is not so common. So only top physiology patients are available in our patient group. If there is a patient has a cardiac failure, active precordium, pulmonary hypertension, mitral MDM, there is the increased pulmonary blood. It may be RB type, LB type, or biventricular type. And if there is a pulmonary edema, TAPB, total anomalous pulmonary condition হতে পারে, pulmonary edema হয়ে যায় আর প্রায় নরমাল থাকে, এগুলো বেশিরভাগই আলট্রা ভেনাস ফিস্টুলা, হ্যাঁ, যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম হতে হবে। তাহলে আমরা দেখো একটা অ্যাপ্রোচ যদি আমরা এই কয়েকটা চারটা পয়েন্ট মনে রাখি, যদি আমাদের যে পেশেন্টগুলো আসে, তাহলে আমরা ইজিলি উই ক্যান ডায়াগনোজ দ্য কেস bedside, and then some investigation will help us. So first is the detection of cyanosis. We can sometimes we can miss the cyanosis. So is a easily known tool is the pulse oximetry. By this we can get the cyanosis. এবং আসলে পেরিটিক্স ইকোতে একটা ইনভ্যালুয়েবল টুল হলো, যেমন ইকো করার সময় তারা ইয়ে করে রাখে, ইকো করার সময়ই তারা পালস অক্সিমেট্রি কাছে রাখে এবং দেখেই তারা দেখে যেগুলো সাবল, যেমন 85% নিচে ক্লিনিক্যালি ইভিডেন্ট হচ্ছে না, 92 যেমন পিঙ্ক টেট্রোলজি, এগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা we can take the help. Doubtful cases we can take the help of the pulse oximetry also. If it is a doubtful case, sometimes we are called by sometimes call come from the pediatric department or in the clinic, there's a neonatal cyanosis or like that. So how do you differentiate the cyanosis? We have to give some advice we can them. We have to give some advice them that how to differentiate from the cardiac or non-cardiac, because non-cardiac cyanosis is the most common in the neonate period than cardiac. But for the confusion, if the patient neonatal and hypoxia and pulse oximetry shows that less than 90%, then we can give the administer 100% oxygen for more than 10 minutes and arterial blood gas if analyzed. Then is PO2 less than 70, suspect congenital heart disease or severe pulmonary hypertension, you have to give some go for the echocardiogram. If you find that after 10 minutes the arterial PO2 more than 200, pulmonary disease more likely, there is no need of immediate echocardiography. So by this hypoxia challenge, by giving oxygen administration in the neonatal ICU, or they can evaluate that which patient needs echocardiogram or not. Sometimes we find some patients, one day patient come to for echocardiography in the echo lab or in private echo lab. It's very difficult for the patient, also the consultant, to doing this with ECG and other things. But some small tips can differentiate that early echocardiography is needed or not. So you can give minimum advice that you do this, and if it's the PO2 more than 200, no need for echo immediately. But if it's less than 70 with cyanosis, immediate echocardiogram for the confirmed diagnosis. So by cyanosis, this is the main symptom for the patients. We can give the approach. Already we have discussed. You understand that if cyanosis is there, yes, we have to see the vascularity is there or not.
If the no vascularity, there is Fallot types. If the vascularity, the 5T, TGA, truncus, TPBC, tricuspid tachia, and single ventricle. Amyloid is no. We know the acyanotic heart disease. If the vascularity is more, left-sided volume overload pattern type. If the less vascularity, there is a congenital stenotic lesion. So from cyanosis present or absent by bedside, we can diagnose a case in child patient and adult patient also. From the clinical clues, when we find these patients, this history, clinical examination, then we'll go to some common investigation. Like first, we have to do the ECG. In ECG, most common thing is the right ventricular hypertrophy. Because right ventricular strain is the more common in the child until 10 to 12 years. So if it is right ventricular hypertrophy or right ventricular type, physiological right ventricular type, you have to know some idea about it, because sometimes you have to report some ECG that child ECG looks like abnormal, but it is normal for his age. So you have to have some idea regarding this. So right ventricular hypertrophy may reflect pulmonary hypertension, right ventricular outflow tract obstruction, or a subaortic right ventricle. Incomplete right bundle branch block often indicates right ventricular hypertrophy due to pressure, pulmonary hypertension, or pulmonary stenosis, or volume overload. These always are incomplete right bundle branch block. A right ventricular volume overload is likely when the R in V1 is less than 7 millimeter. The volume overload, and more than 7 is the pressure overload. Another one is the white QRS complex. Very white QRS complex should be seen as possible manifestation of dilated and dysfunctional ventricles, most specifically in patients with a combination of repaired tetralogy, complete right bundle block, and severe pulmonary regurgitation. The ECG may be uninterruptible in patients with abnormal cardiac or visceral situs unless it is clear where the leads were placed. So for situs determination, ECGs also help us. So if the leads is properly placed, we can have idea regarding situs in dextrocardia or phlebocardia. LVH or L alignment. From ECG, we can also, before going to echocardiography, from ECG also we give some idea regarding L enlargement or LVH enlargement, LV hypertrophy or LV enlargement. Left atrial overload may reflect increased pulmonary blood flow as well as AV valve dysfunction and myocardial failure. And left axis deviation should make one think of an AV septal defect, a single ventricular heart, or hypoplastic right ventricle. Deep Q waves in the left chest leads can caused by left ventricular volume overload in a young person with aortic or mitral regurgitation. Pathological Q waves can be evidence of the anomalous origin of the left coronary artery from the pulmonary artery. Sometimes very difficult to remember these things, but we can just a refreshing idea to know more about regarding this. The one important one is the pathological Q waves can be evidence of the anomalous origin of the left coronary artery from the pulmonary artery. The MI হয় নাই, কিন্তু it may be the abnormality of the, if you find in a child these findings, you can think about these things, that it may be the congenital anomaly of the arteries. And some arrhythmia is a common arrhythmia in child. You can find also child in association some congenital heart disease. Atrial flutter, often in atypical form, so-called interatrial rearrangement tachycardia, is much more common in young patients than is atrial fibrillation. First-degree heart block is often seen in AV septal defects, congenitally corrected TGA, and Epstein's anomaly. So if you find in ECG showing the first-degree heart block, we can think this. Sixth sinus syndrome is common in the aged in Holt-Oram syndrome, sinus venosus, AV canal defects, Epstein's anomaly, asplenia, polysplenia syndrome. Narrow QRS tachycardia, you can get also some in congenital disease, Epstein's anomaly, congenital corrected TGA,
AB canal defects, these things. White QRS tachycardia in child, Al-Kappa. Anomalous left coronary from pulmonary artery. Coronary artery fistula, arrhythmogenic right ventricular dysplasia. So if we find a child in a child or young patient like this white QRS tachycardia, we can also think that this patient may have some congenital heart disease also. AB conduction defect and pre-acceleration syndrome, Epstein's anomaly, and congenital character TG. Actually, mostly the patient present with the abnormal findings with congenital character TGA, the one of the abnormality and Epstein's anomaly, these are the more common congenital heart disease have the more arrhythmic situation. They have in every factor of the pre-acceleration, atrial flutter, or WBW. These are the all finds in the congenital character TGA. So this is the character TGA, but these are the all are features of the arrhythmic feature. This is a long slide. We have not to remember everything, but just show you the in the age wise. There is age-wise different what we think about in adult, but when we find like that 5 to 7 years or 8 to 11 years up to 15 years, we can get some ECG to report some ECG. So you see that sometimes in this age group, heart rate sometimes is normal. It may be not silent tachycardia. So you can assure the patient that though it is tachycardic level in adult, but in child it may be the normal. So show you another things we have not to go through, but there is a findings in RS. These are the all are different from the adult in our adult knowledge. So the common is the LVH. We have so many criteria of left ventricular hypertrophy diagnosis. We are not going to all these criteria, but we are commonly use the Sokolow-Lyon criteria. We commonly use Sokolow-Lyon criteria, LVH, but in child you have already shown that if it is child patient, is the another criteria for diagnose the LVH. These are the diagnosis LVH are another criteria for diagnosing the disease. So we have to keep in mind that it may be the LVH criteria for our adult knowledge. It may be different from the child. There is two types of LVH, the systolic or LVH ST depression. See, systolic overload. That means is quite different from the another type of. This is the LVH where the obstruction is there. This type of ECG, and it is the diastolic overload pattern. You see, is a different. So LVH is both are left ventricular hypertrophy. The criteria will fulfill, but morphological difference will guide you. This patient has systolic obstructive disease or diastolic LV overload. That means volume overload pattern. And another one is volume overload pattern. So these are the two different types of ECG. And another one is another diabetes diagnostic tool. There's also so many tools. We are not going, but these are also in children. There is another criteria for giving the diagnosis. So when you report a child, keep in mind that adult criteria sometimes not applicable to the in child. In like LV, there is also the RB volume overload pattern and RBC pressure overload pattern. These are also systolic overload pattern. They are constructed these types, but in RB diastolic overload pattern and this feature, both are RB type, but these two ECG is different from their morphology because of systole and diastolic overload. So if we go to the RBH approach by looking the morphology of RB, systolic overload types, this pulmonary stenosis, pulmonary hypertension type is a failure. Or if it is diastolic type, atrial septal defect, PAPBC or TR. So by this approach, we can easily identify from bedside this patient he or she has which disease may present.
In pulmonary stenosis, there is a different ECG gradient. We're not going through all the slides, all the leads, but there is a more difference. You can see in the pulmonary, normal pulmonary, you can got no findings still. But if it's a severe pulmonary stenosis, you will find so many findings. So in every disease, according to severity of the disease, we will find so many findings. Another one is the biventricular hypertrophy. If you find this in the V3, V4, you see that the more complex is the you cannot fit it in any types, in LV type or RB type. So this is just a biventricular type. Is the most common scenario is two types in the BHD commonly, and there is the PDA with pulmonary hypertension. So we will find biventricular hypertension sometimes. Then by only seeing the ECG, you can diagnose the disease. It may be two type disease, or BHD or PDA with pulmonary hypertension. So we can also remember this ECG, that only ECG can give the diagnosis. And this ECG may find you can find in that in a spotting case also. So you have to remember this thing. So by ECG, looking at ECG, we can also diagnose the atrial septal defect. If we find the atrial septal defect, we will give you some loop, clockwise loop and counterclockwise loop. There is a clockwise rotation and counterclockwise rotation. I will not go through the loop discussion, but just to remember you that there is a use of loop in the also in the AHD diagnosis. This ECG, the important terminology, Crockettage notch. You will find in atrial septal defect there is a notch in the 2-3 and ABF. You find 2-3 and ABF. There is this notch is specific characteristic of the atrial septal defect ostium secundum type, and there is the RBB and RB type right axis is everything okay, RBB and right axis type, but there is this specific this the Crockettage notch 2, 3 and ABF. You see find some notch. This is also differential diagnosis from the other also disease, but this is a specific Crockettage term. Is you can remember this term. Crockettage notch is found in the specific for the atrial septal defect. In PIMAM HD, a little bit different. It is a left axis deviation, and there is also incomplete RBB, but notching of S wave in inferiorities. This is also notching 2-3 ABF. Inferiorities there is also notching থাকে, but 2-3 ABF এ notching থাকে এখানে. The ABF this is notch. Is also maybe some notch, but ABF is clear. Notch is clear in the ABF. But this is the left axis type. In like this BHD, AHD, BHD can be diagnosed from the also some ECG. This is a BHD because BHD will come with the so many other association. So sometimes it's difficult. So by seeing ECG, your BHD if it's left axis, you have to find it may be the LTGA or multiple muscular BHD থাকতে পারে এখানে। আর the right axis deviation হয় বুঝতে হবে BHD is right axis deviation, that means severe already developed severe pulmonary arterial hypertension. If the BHD present with LVH type, that is moderately restrictive, or biventricular hypertrophy, that is non-restrictive. That means if you find a ECG of BHD, biventricular hypertrophy, this is non-restrictive BHD. That means it is not so much significant BHD. This BHD can be non-restrictive BHD. So the both ventricular hypertrophy, then patient will go in the Eisenmenger later on. And if it's a non-restrictive biventricular hypertrophy, then you can also, if it's non-restrictive, that means biventricular hypertrophy is there. By seeing the Q in the lateral leads, we can also find the diagnosis. But actually,
in the era of echocardiography, we do not go through so much ECG diagnosis. We will go directly echocardiography for the diagnosis. But if there is some confusion, you can get the help, the knowledge regarding this ECG. So there is also in BHD patient, there is some conduction defects there. And if the moderately restrictive LVHD, if the patient has the restrictive BHD, that means non-significant BHD, that you can classify in the LV type. In non-restrictive, you also already see the biventricular hypertrophy is also termed Kaas-Weichel phenomenon. So it is biventricular type. You can also find it this type of ECG in spotting or other exam, just to know the terminology of this patient. But so if you find a patient like this patient will go to the in near future Eisenmenger syndrome. So this ECG is alarming for us to give some early maneuver, early surgical treatment to prevent the Eisenmenger. If there is Eisenmenger, you see the different RB type is coming to the RB type is right axis deviation, incomplete RBB. There is no feature of LVH and other things. So patient come to the Eisenmenger syndrome. If the BHD patient, non-BHD patient come with you this ECG is Eisenmenger type. So, and if you find the ECG with the volume overload type, LV volume, it may be the BHD with aortic regurgitation. So you will find the BHD patient or other patients not always similar type of ECG. You can find different type of ECG with the associated lesion. And just keep a slide here for single ventricle, because single ventricle, single ventricle, no interventricular septum. There is no interventricular septum, so only ventricle. So how this ECG look like? It is actually our interest. How this, because whatever the ECG you see, we see the septal, interseptal MI and other thing we say because of the septal presence. But in single ventricle there is no septum. Interventricular septum is absent there. So this ECG look like this. Abstinences will not find so much disease like abstinence, just diagnose. And this is the common ECG. Dextrocardia. This is also sometimes common found in the spotting case. We will show some case, give the ECG and see the diagnosis. So dextrocardia, when you see the dextrocardia patient, you can think about this patient had the other disease or not. This patient has the, sometimes this patient have the other disease also. So if you have to diagnose dextrocardia, then you have to see that the lead is properly placed or not. Another notch will show you the like Procrustes notch. You see, find there is some special notch in the ARBC epsilon wave. The epsilon wave, there is also notch in the leads. So this is sometimes confusing with the AHD, but in that receptor defect there is incomplete RBB is there. There's not so much that type of RBB, but there is a notch every in the after. Also more marked in the 2-3 NABF. 2-3 NABF is a more marked in the notch. So this is the specific for the adrenaline right ventricular dysplasia. Epsilon wave is also sometimes given in the spotting or case for the diagnosis. And the difference from the Procrustes notch of the atrial septal defect is that AHD has the RBB type, more RBB type, but in ARBC there's a not so much RBB type. So by this ECG, you can characteristics ECG, you can find the diagnosis the ARBC. Another one is the hypertrophic obstructive cardiomyopathy, left ventricular systolic overload type, but this is a specific characteristic that you see the septal Q. This is not myocardial infarction, but you find 2-3 ABF and B4 to B6 there is a septal Q. You find a narrow Q complex with this type. It may be not myocardial infarction. It may be the clue for the hypertrophic obstructive cardiomyopathy, which is the main cause of the sudden cardiac death. So
আমরা কি আর ইসিজির পরে আগাবো নাকি না পরবর্তী ক্লাসে এক্স রে দেখাবো তোমাদের কিছু? হুম স্টুডেন্ট আসো নাকি? স্যার আছে স্যার। জি স্যার। এক্স দেখাইতে পারেন স্যার। কিছু এক্স রে দেখাবো? হ্যাঁ, জি স্যার, কিছু দেখান স্যার। আচ্ছা দেখি। তো নেক্সট আমরা এই ইসিজি একটা ক্লু আমাদের দিচ্ছে, বাট বেসিক্যালি আমরা যখনই আমরা ইকো করতে আসি, আমরা দেখো ইকো রুমে কি বলি যে আপনার এক্স রে নিয়ে আসেন। অনেক সময় আছে আমরা ইকো করতে গিয়েও ঝামেলা পড়ে যাই, কনজেনিটাল হার্ট ডিজিজ ইকো করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই, যে আমরা কিন্তু অনেক সময় ইসিজি এবং চেস্ট এক্স হেল্প নেওয়া লাগে। একদম যেগুলা যদিও ইকোকার্ডিওগ্রাফি আসাতে আমরা ইকোতেই ডায়াগনোস করে ফেলি, বলি আমরা কনফার্মেটরি ডায়াগনোস ইকোকার্ডিওগ্রাফি, বাট সামটাইমস very much confusing. Echo will give you some abnormal findings. Then ECG and chest X-ray, this knowledge regarding ECG and ECG will help you to differentiate some complicated cases. So in chest X-ray, আমরা চেস্ট এক্সরে তে যাই যদি, তাহলে আমরা এক্সরে ব্যাপারে আজকে একটু বেসিক কিছু কথাবার্তা আসে, এরপরে আমরা কিছু স্পেসিফিক এক্সরে যাব যেগুলা কমনলি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সরে ফাইন্ডিংস অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। সো স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ আমরা যদি দেখি, যে আমরা যদি একটা এক্সরে দেখার সময় অনেক সময় আমরা এক্সরে ইসিজি যেমন স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ আছে, ঠিক একই রেডিওলজিস্টটা রিপোর্ট করে দিচ্ছে, but you have some knowledge regarding the chest X-ray, because sometimes you find the X-ray written only cardiomegaly. হ্যাঁ, আজকে থেকে যারা ধরো 10-12 বছর 15 বছর আগে যারা রিপোর্ট করতো, রেডিওলজি যারা রিপোর্ট করতো, তারা কিন্তু শুধু ওই কার্ডিওমেগালি লিখে স্টপ হইতো না, তারা লিখে দিত আরবি টাইপ, এলবি টাইপ, এই লিখে দিত। ইভেন যে মাইটার স্টেনোসিসের এক্সরেতে তারা টোটাল ফাইন্ডিংস করে লিখে দিত। কিন্তু এখন যে মডার্ন রেডিওগ্রাফার এবং মডার্ন টেকনোলজি আসার কারণে এখন খুবই শর্ট হয়ে গেছে, কার্ডিওমেগালি লিখে স্টপ, যার ফলে তোমার বোঝা অসুবিধা হয়ে যায়। ইট ইজ কার্ডিওমেগালি ডিউ টু আরবি টাইপ, এলবি টাইপ, or effusive type. So you have some knowledge regarding X-ray to differentiate the disease from the X-ray. So some first step pulmonary vascular. আমরা যখন একটা এক্সরে মনে করে দেখি, তোমাদের নর্মাল না আছে যে আমরা এক্সরে দেখে কি কি দেখবো, সেটা তো আছেই, পাশাপাশি আমাদের স্পেসিফিক কনসার্নের কারণে আমরা এখানে 5-6টা স্টেপ দিছি। নর্মাল অ্যাপ্রোচ আমরা দেখবো যে এটা তার সাইড ঠিক আছে কিনা, সবগুলা কয়েকটা অ্যাপ্রোচ আমাদের জানা আছে, এগুলো আমরা যাচ্ছি না আজকে এটাতে। সেটা আমরা স্পেসিফিক ফর কার্ডিওভাস্কুলার রিলেভেন্ট কিছু স্টেপস, যেমন পালমোনারি ভাস্কুলাচার, এটা আমার কমন জিনিস। পালমোনারি ভালভ ক্যাম্প, পালমোনারি প্লেথোরা, ওলিগেমিয়া, অলরেডি আমরা ডিসকাস করছি যে আমরা পালমোনারি যদি প্লেথোরা হয়, ওলিগেমিয়া হয়, কি ধরনের ডিজিজ, সেটা আমরা দেখব। নর্মাল পালমোনারি ভাস্কুলাচার কেমন আমরা নেক্সট স্লাইডে আসবো, ওটা দেখাবো তোমাদেরকে। স্টেপ টুতে এওর্টা বিভিন্ন ধরনের সাইজ দেখে আমরা এওর্টা আসে, এওর্টা বিভিন্ন সাইজ শেপ দেখে আমরা কিন্তু ডিজিজকে ডায়াগনোস করতে পারি। যেমন সাইজ কেমন আছে, নর্মাল, ইনক্রিজ, ডিক্রিজ আছে কিনা, এওর্টিক নবটা কেমন আছে, পোস্ট হেনোটিক ডাইলেশনের কোনো চিহ্ন আছে কিনা, ইনক্রিজ ব্লাড ফ্লোর কারণে কিছু হয় কিনা, এওর্টিক কোনো ডাইলেশন আছে কিনা, সিস্টেমিক হাইপারটেনশনের কারণে কি হচ্ছে, এওর্টিক আর্চটা কোন দিকে, রাইটে অর লেফটে, এগুলো আমরা কিন্তু অনেক সময় আমরা এটা দিকে এওর্টা দিকেও বুঝতে পারি। মোস্ট কমন দ্য পালমোনারি আর্টারি, আমরা পালমোনারি আর্টারি আমাদের জন্য ইনভ্যালুয়েবল। পালমোনারি আর্টারির সাইজ কেমন, নর্মাল, ইনক্রিজ অর ডিক্রিজ, এটা দেখেও আমরা কিন্তু বুঝতে পারি পালমোনারি আর্টারি ডিজিজ গুলো আমরা কিন্তু এক্সরে দেখে আইডেন্টিফাই করে বলতে পারি। এবং পালমোনারি প্লেথোরিক অর ওলিগেমিক উই ক্যান ডিফারেন্সিয়েট। কার্ডিয়াক সাইজ এবং শেপ, কার্ডিওমেগালি আমরা আগে বলছি যে কার্ডিওমেগালি দেখলেই হবে না, আইদার ইট ইজ হুইচ চেম্বার এনলার্জমেন্ট, আমরা যদি এক্সরে দেখে বের করতে পারি ইট ইজ আরবি টাইপ, এলবি টাইপ অর ইফিউসিভ টাইপ, যে ইফিউশনের জন্য হচ্ছে কিনা সেগুলো আমরা। আর টিপিক্যাল সাম কনজেনিটাল হলমার্ক এক্সরে ফাইন্ডিংস আছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা কার্ডিয়াক সাইজের অ্যাবনর্মালিটির কারণটা বুঝতে পারি। সো কার্ডিয়াক সাইজ এন্ড শেপটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি ডিজিজ হতে পারে। নেক্সট ইজ দ্য স্পাইন, রিব, কেজ এন্ড স্টার্না। আমরা যে কিছু অ্যাবনর্মালিটির জন্য, যেমন ইনক্লুডিং স্কলিওসিস, হ্যাঁ, 6% পেশেন্টে থাকে কিন্তু কনজেনিটাল হার্ট ডিফেক্টসে। আর রিবস নচিং আমাদের খুবই কমন একটা জিনিস হলো রিবস নচিং, আমরা জানি রিবস নচিং এর বিষয়টা সবাই জানি। আর
Down syndrome patient hypersegmented sternums. Also, Down syndrome children may also show hypersegmented sternums. And another one, দেখো রিব নোচিং একটা ইম্পর্টেন্ট, আমরা সবসময় রিব নোচিং একটাই জানি, কোয়াক্রেশন অফ অ্যাওর্টা। আজকে জানলাম যে এটা অনলি নাম্বার 11 ইন পেশেন্ট উইথ দ্য ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম পেশেন্টে কিছু এডিশনাল থাকতে পারে। সো ফ্রম কার্ডিয়াক সিলোড, যেটা আমরা দেখি যে কার্ডিয়াক কি কি স্ট্রাকচার, এটা তোমাদের জানা জিনিস। তারপরেও আমরা যখন এক্সরে দেখবো, এক্সরেতে আসলে আমরা যে তোমাদের বলছিলাম যে স্টার্নামটা ক্লাভিকল গুলা ঠিক পজিশনে আছে কিনা, মিড লাইনে স্ট্রাকচার আছে কিনা, হ্যাঁ, পজিশন ঠিক আছে কিনা, আইডেন্টিফিকেশন নেম ঠিক আছে কিনা, সবগুলোই আমরা দেখবো এগুলা। পাশাপাশি পালমোনারি ভাস্কুলারচার অলরেডি আলোচনা করলাম যে পালমোনারি ভাস্কুলারচার আমরা কি কি দেখবো, আর অ্যানাটমিটা কি কি আছে এখানে বেসিক্যালি। ঠিক দেখো এখানে লেফট সাবক্লাভিয়ান আর্টারি পজিশন থাকে, এখানে অ্যাওর্টিক আর্চ নব থাকতেছে, যেহেতু এটা লেফট সাইডের অ্যাওর্টিক আর্চ আছে এখানে, এই যে এদিকে নচ। মেইন পালমোনারি আর্টারি থাকতেছে এখানে, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স এই পজিশনে থাকে, দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকল। অ্যাওর্টিক ডিসেন্ট, অ্যাওর্টা নিচের দিকে নামে, এইদিকে নিচের দিকে নামতেছে, এটা এজাইগোএসোফেজিয়াল রিসেস। আচ্ছা, রাইট এট্রিয়াম এই জায়গাতে, সুপিরিয়র ভেনা কাভা জাস্ট রাইট ভেন্ট্রিকুলার এট্রিয়ামের উপরে, এর উপর থেকে এজাইগাস ভেইন। এই যে জিনিসগুলা আমাদের মাথায় রাখার কারণ একটাই, যে কোনো সময় যে যদি অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিংস আমরা এমন সব জায়গায় পাই যেগুলো আইডেন্টিফাই করতে পারি কি কারণ হতে পারে, সেক্ষেত্রে দিস আইডিয়া ক্যান হেল্প আস টু গিভ সাম ক্লু রিগার্ডিং ডিজিজ। দিস অলসো ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ আমাদের মাঝে মাঝে কোনো কেসে ল্যাটারাল ভিউ আমরা দেখি। ল্যাটারাল ভিউ তো কি কি ফাইন্ডিংস আমরা আছে দেখো, এখানে মেইন পালমোনারি আর্টারিতে রাইট পালমোনারি, লেফট পালমোনারি, এটা কিন্তু বাইর করা যায়। রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারি উই ক্যান ফাইন্ড আউট। আইবিসি ও ইনফিউর ভেনা কাভা থাকে, এটা আমরা দেখতে পারি। সো আনাদার ওয়ান ইজ দ্য কার্ডিওথোরাসিক রেশিও, দ্যাট ইজ আমরা যখন কার্ডিওমেগালি বলি তখন আমরা আসলে এটা আমাদের দরকার আছে। যেমন অ্যাডাল্ট লেস দেন 0.5 মানে হাফ রেট নর্মাল থাকবে, আর নিউনেটসে কিন্তু একটু বেশি থাকে, হ্যাঁ নিউনেটসে বেশি থাকে। থাকলেও আমরা কার্ডিওমেগালি অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরই করতে দেখি কার্ডিওমেগালি, কিন্তু দেখা যায় রিপোর্ট করতেছে, রেডিওলজিস্টরা রিপোর্ট করে নর্মাল। আর কিছু লিমিটেশন আছে, যেমন এক্সপোর্টেড ফিল্ম, থিন বডি বিল্ড, প্রেগনেন্সি চিলড্রেন, এগুলা ক্ষেত্রে আমাদের কার্ডিওমেগালিটা ফলসলি আমাদেরকে ডিটার্ন করে। যে যেমন অনেক সময় আমরা পাই যে চেস্ট এক্সরেতে কার্ডিওমেগালি, বাট ইকো করে পাই আমরা নর্মাল। দ্যাট মিনস এটা অনেক সময় এক্সপোর্টেড ফিল্ম পাই, আমরা বলি এক্সপোর্টেড ফিল্ম, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের ওইটাও একটা মাথা রাখতে হবে। যেমন থিন বডি বিল, অনেকের যারা বডি বিল থিন, এক্সরে দেখা যাচ্ছে বড় হয়। আর এখন আরেকটা সমস্যা হচ্ছে, যেমন ডিজিটাল এই এক্সরে সময় যে আমাদের ডিজিটাল হয়, পার্সেন্টেজ অফ দ্য জুমিং করা, যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের জুমিং করে দিচ্ছে 100%। নর্মালি কিন্তু এক্সরেতে এই 80 to 85% জুমিং করা থাকে, যার ফলে আমরা স্ট্যান্ডার্ড একটা এক্সরে পাই। যখন 100% জুমিং হয় একটা এক্সরে, যখন 100% আমরা যদি কেউ লিখে দেয়, তাহলে অনেক সময় ফলসলি এটা কার্ডিওমেগালি হিসেবে দেখা যায়, মনে হয় যেন অনেক বড় হার্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে জুম করে, জন্য তোমাকে দেখতে হবে যে এটা কি জুম করা কিনা, 100% কিনা। এটা একটু দেখে নিও, কারণ এগুলা আগে এই প্রবলেম ছিল না। ডিজিটাল এক্সরে যুগে অনেকেই জুম করে দেয়, আর অনেক সময় স্ট্যান্ডার্ড এক্সরে হলো 80 to 85% জুম করা, হ্যাঁ। তো এইটাও আমাদের একটা মাথা রাখতে হবে যে এটাও একটা লিমিটেশন, যে বর্তমান ডিজিটাল এক্সরে একটা লিমিটেশন থাকে। সো ইট ইজ আওয়ার একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কার্ডিওথোরাসিক রেশিও বা কার্ডিওমেগালি আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব। এনার ধরেন যে পালমোনারি ভাস্কুলারিটি, পালমোনারি ভাস্কুলারিটি আমরা কিভাবে ডিফাইন, এটা আমাদের জন্য খুবই ভাইটাল একটা বিষয়। আমরা এই পালমোনারি প্লেথোরা বা অলিগেমিয়া বলতে এই ভাস্কুলারিটি মিন করি, এবং আমাদের এক্সরেতে এইটা দেখি আমরা কিন্তু পরীক্ষার এক্সরেতে আমরা ধরি, সবাইকে দেই যে এটা এক্সরে ডিটাইল এক্সপ্লেন করো, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। নর্মাল কি পাওয়া যাবে, যে এটা যেমন আছে নর্মাল রাইট ডিস্টাল পালমোনারি আর্টারি কত মিলিমিটার পর্যন্ত যায় মেল পার্সেন্টে, এবং ফিমেল পার্সেন্টে কত পর্যন্ত যাবে পালমোনারিটা লম্বা, এটা আমরা দেখবো। অ্যাবনর্মাল যদি হয়, যে ভলিউম উইথ নর্মাল পালমোনারি ডিস্ট্রিবিউশন ইনক্রিজ, লার্জার ভেসেল থাকবে এইচডি তে, ডিক্রিজ হয়ে যাবে টফে ডিস্ট্রিবিউশন উইথ দ্য অ্যাবনর্মাল পিবিএফ। তার মানে আমাদের নর্মালটা যদি জানি আমরা, তাহলে অ্যাবনর্মাল প্লেথরিক, অ্যাবনর্মাল মিনস এটা প্লেথরিক হলে কিরকম দেখা যাবে, আর অলিগেমিক হলে এটা কিরকম দেখা যাবে, আমরা নেক্সটে যাবো। এখানে একটা নর্মাল পালমোনারি ব্লাড ফ্লো, নর্মাল ভাস্কুলারিটি,
Vascular markings are lower. Right pulmonary artery is here. See, because of the gravity, the right descending pulmonary artery measures 13 millimeter in diameter. এটা তার একটা মেপে দেখছি না 13 মিলিমিটার। আমরা জানি যে আমরা জাস্ট নলেজটা খেয়াল রাখো 10 to 15 মিলিমিটার হলো মেনে নরমাল, ফিমেলে 9 to 14 মিলিমিটার নরমাল। তো আমরা এভারেজ ধরে নিই যে আমাদের একটাই মনে রাখি আপ টু 15 মিলিমিটার পর্যন্ত ধরে নেওয়া নরমালের মধ্যে। রাইট এবং লেফট, ফিমেল মেল যাই হোক জাস্ট 1 মিলিমিটারের বেশি ধরে নিলাম 10 to 15 এভারেজ। তাহলে আমরা যদি একটা নর্মাল পালমোনারি ব্লাড ফ্লো যদি আমরা দেখি যে এটা ডিউ টু গ্রেভিটি ব্লাড ফ্লো ইজ লোয়ার পার্ট থাকে এবং রাইট পালমোনারি দিয়ে মেজার করা হয় ডিসেন্ডিংটা। তো এখানে শুধু লেফট মেইন পালমোনারি আসে, লেফট দেখা যায় না। রাইটের যদি আমরা মেজার করি এটা বলছে তার 13 মিলিমিটার, সো ইট ইজ উইথিন আ নর্মাল লিমিট। সো নর্মাল পালমোনারি ব্লাড ফ্লো। এখানে আমরা দেখি ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, এটা একটা কেস অফ দ্য এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেখো right pulmonary artery hugely enlarged and distally 27 millimeter. So this is the vascularity is there and 27 millimeter vascularity আছে. So it is the আমরা বলবো increased pulmonary blood flow অথবা vascularity more, that means plethoric lung field. Decreased pulmonary flow এখানে দেখা যাচ্ছে না, প্রায় চিকন হয়ে গেছে একদম। Tetralogy of failure showing a boot shaped heart and uniform decrease in the pulmonary vascularity. Pulmonary oligemia থেকে right is much smaller than normal, measuring 6 millimeter in diameter. Only 6 millimeter পাইছে, আমরা জানি যে 10 to 15 হলো নরমাল, সো 6 millimeter। সো তিন টাইপের পাইলাম আমরা, একটা হলো নরমাল, একটা হলো ইনক্রিজ পালমোনারি প্লেথোরা এন্ড পালমোনারি oligemia. Another one is the pulmonary venous hypertension, যেটা আমরা পাই কোথায়? আমরা পাই হলো যেমন মাইট্রাল Stenosis. হ্যাঁ মাইট্রাল স্টেনোসিস ভেনাস। এটা স্টেজ আমরা জানি অলরেডি, এটা চারটা স্টেজে 4 রকম দেখা যায়, স্টেজ 1 2 3 4। এই 4 স্টেজেস দেয়ার পালমোনারি হাইপারটেনশন। সো আমরা এবং কোনটা কত প্রেসার, মিন এল এ প্রেসার যদি হয়, দেখো যে ক্রনিক ডিজিজে যদি স্টেজ 1 এ 15 থেকে 25 পর্যন্ত যায়, তাহলে আমরা কি পাবো? এডেমাতে পালমোনারি এডেমা উইথ ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন, মানে স্টেজ 1। আমরা একসাথে দেখাবো তোমাদেরকে, এটা স্টেজ 1 মানে জাস্ট আপার লোব ব্লাড ডাইভারশন আমরা যেটা বলি। নাম্বার 2 তে পাবো কি আমরা? ইন্টারস্টিশিয়াল পালমোনারি এডেমা, দ্যাট মিন্স পেরিব্রঙ্কিয়াল কার্লি বি লাইন্স, যেখানে আমরা বলি যে ব্যাটুইং অ্যাপিয়ারেন্স। অনেক সময় আমরা কি বলা হয়, ব্যাটুইং অ্যাপিয়ারেন্স অথবা পালমোনারি এডেমা গ্রসলি পাওয়া যাবে, তখন প্রায় তোমার প্রেসার থাকবে 25 to 30 মিলিমিটার মার্ক, পালমোনারি ভেনাস প্রেসার রেইজ করবে, তখন আমরা পাবো ব্যাটুইং অ্যাপিয়ারেন্স। আর যদি একিউটলি হয়, কম প্রেসারও কিন্তু তোমার ফ্ল্যাশ পালমোনারি এডেমা হতে পারে। অনেক সময় ফ্ল্যাশ পালমোনারি এডেমা হয়, সেক্ষেত্রে কম প্রেসারও কিন্তু হতে পারে। আর ইফ ইট ইজ মোর দেন 30, দেন ক্রনিক কেস একবার মধ্যে কনফ্লুয়েন্ট এয়ার স্পেস অফিস, মানে টোটাল জিনিসটাই অ্যালভিউলার পালমোনারি হয়ে যাবে। সো এটা ইন্টারস্টিশিয়াল পালমোনারি এডেমাকে আমরা 3 ভাগ আমরা জানি, এটা বিভিন্ন লাইন্স, কার্লি এ লাইন্স, বি লাইন্স এন্ড সি লাইন্স। হ্যাঁ, আমরা যদি কার্লি এ লাইন্স অলরেডি তোমরা জানো এগুলো বিষয় সম্পর্কে। কার্লি বি লাইন্স আমরা জানি শর্ট হরিজন্টাল লাইন্স। এটা আমরা মোর কমনলি বলি যে এডেমা, দে রিপ্রেজেন্ট দ্য এডেমা অফ দ্য ইন্টারলোবিউলার সেপ্টা। হ্যাঁ, যে আমরা যদি এইটার এক্সেটা দেখি, আমরা কার্লিটা বলি এটা। এখানে কার্লি কোনটা? এখানে কার্লি বি লাইন কোনটা? দিস আর দ্য কার্লি বি লাইন। হ্যাঁ, যেটা আমরা কমনলি পাই, ল্যাটারালি পাই এগুলো এখানে। আর এই যে ছোট ছোট এগুলো কার্লি সি লাইন থাকে। হ্যাঁ, আর এই যে এগুলো হলো তোমার কার্লি এ লাইন। তাহলে আমাদের মোস্ট কমনলি আমরা বলি যে সিগনিফিকেন্ট ধরি এটাকে, যে আমাদের যে পেশেন্টগুলার বি লাইন পাওয়া যায় না, বুঝি যে এটা এডেমার পরিমাণ বেশি, পালমোনারি ভেনাস হাইপারটেনশন সিগনিফিকেন্ট আছে, যে কারণে এটা পাওয়া যায়। তো আমরা এই 3 লাইনের মাধ্যমে আমরা ইন্টারস্টিশিয়াল পালমোনারি এডেমা যদি ডিসক্রাইব করতে বলে কোনো সময় কোথাও, এখানে এই জিনিসগুলো মনে রাখবা যে আমরা এ লাইন, বি লাইন এবং সি লাইন হিসেবে আমরা প্রেজেন্ট করব। সো দিস ইজ দ্য স্টেজ এ, দ্যাট মিন্স প্রেসার আমার এখানে 15 নিচে আছে, এখানে প্রেসারটা পালমোনারি ভেনাস হাইপারটেনশন, সেখানে অনলি আপার লো ব্লাড এলিভেশন, দ্যাট মিন্স রিডিস্ট্রিবিউশন অফ দ্য পালমোনারি আর্টারি। সেখানে কি হয় দেখো, মেইন পালমোনারি আর্টারি ঠিক আছে জায়গায়, এলএ এনলার্জমেন্ট মানে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্সটা একটু এনলার্জড হয়, দ্যাট ইজ ইট ইজ দ্য টিপিক্যাল ফিচার অফ দ্য মাইট্রাল স্টেনোসিস, তাই না?
এটা কখন হয়, এমএস যদি মাইল্ড বা মডারেট ফরম্যাট হয় তখন আমরা এই জিনিসটা পাই, বাট সিভিয়ার ফরম্যাটে তখন আর এই জিনিসটা থাকে না। এটা হলো আমাদের পালমোনারি ভেনাস স্টেজ এ। স্টেজ বি তে তোমার ব্যাট উইং অ্যাপিয়ারেন্স থাকে, দুই সাইডে তুমি দেখো তো এখানে ফ্লুইড আছে, পালমোনারি এডেমা হইতে পারে। অনেক সময় সেই এখন যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আমরা বলি প্রায় সময়, যে কনফিউজ উইথ দ্য করোনা কোভিড-19 নিউমোনিয়া, অনেক সময় গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দেখলে আমরা ভয় পেয়ে যাই যে এটা মনে হচ্ছে যে এটা মানে কোভিড পেশেন্ট। অনেক সময় এই কারণে পেশেন্ট ভর্তি হতে পারে না, বাট ইট মে বি দ্য হ্যাপেন ইন দ্য অলসো ইন দ্য acute pulmonary edema. Differential diagnosis. Interstitial pulmonary already discussed, interstitial pulmonary edema. And the chronic rheumatic heart disease, পেশেন্ট এটা এমএস এমআর হয়ে এটা খুব ডিউজলি ডাইলেটেড হয়ে গেছে তার, এবং টিআর এর কম্বিনেশন যে হয় মাল্টিপল ভালভুলার ডিজিজ যেটাকে বলি আমরা, এটা এখানে এরকম এক্সরে হইতে পারে। আর দিস ইজ দ্য অ্যানাদার ক্রনিক হেমোসিডাইসিস, মানে লেট স্টেজ 4, যদি এরকম পালমোনারি ভেনাস হাইপারটেনশন একদম পারসিস্টেন্ট হয়ে যায় তখন এরকম বিভিন্ন দি রেডিওগ্রাফ শো দ্য ডিফিউজ স্টিপলিং উইথ ফাইন নিউডলস রিপ্রেজেন্টিং হেমোসিডাইসিস। এই যে জিনিসগুলো ছোট ছোট এরকম সারা দানা দানা থাকবে, দ্যাট ইজ কল্ড দ্য হেমোসিডাইসিস। এটা লেট স্টেজ অফ দ্য pulmonary venous hypertension, a chronic feature. Another feature is the also pulmonary calcification, ossification. যদি এই জিনিসগুলো কন্টিনিউয়াস থাকে তখন আমরা দেখি যে পোস্ট মাইট্রাল ভালভ কে এমএস ছিল, পেশেন্টের পোস্ট মাইট্রাল রিপ্লেসমেন্ট করা হয়েছে, এবং মাল্টিপল স্ক্যাটার্ড বনি নোডিউলস। এটা আমরা যদি আমরা কনফিউজ করি যে এটা মেটাস্টেসিসের মতো মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যেন একদম মিলিয়ারি নোডিউলস অথবা মেটাস্টেসিস, বাট it may be differential diagnosis also. There is a pulmonary ossification if the patient has the severe MS, if the patient is a chronic pulmonary venous hypertension in the late age, and this patient lady has the age of 63 years. So this type of calcification, we can keep in mind that it may be the pulmonary ossification. After hemosiderosis, that patient may be the calcified, ossified হয়ে যায়. This is also a feature of the late case of the pulmonary venous hypertension. So there is so many features you can find out from these things. Another one is the from chest X-ray. You see in the chest X-ray, you see find there is a these and these. Here you can in the arrow mark. This you know the আমরা জানি যে এই জিনিসটা কি, আমরা এখানে right pulmonary থাকে, descending pulmonary, but there is also these findings. Looks like consolidation like this. Consolidation type, but these are also lower lobe pulmonary arterial and venous branches secondary to large arteriovenous malformation, AVM. You see, from chest X-ray you can diagnose. We know if you know some idea or some knowledge regarding this, from chest X-ray you can find these things also. And another one is dextrocardia. This is dextrocardia with situs solidus. You guess in the right side. So it is the only dextrocardia, but this is also dextrocardia. এটা রিভার্স এক্সরে, এটা আসলে এক্সরে রিভার্স হয়ে গেছে, এটা প্লাস স্টমাক, তার মানে এই সাইটাস ইনভার্সাস দেখা যাচ্ছে যে রাইট, এটা হচ্ছে রাইট, তার মানে এটা এক্সরেটা ডিফারেন্স হবে, সেক্ষেত্রে এটা সাইটাস ইনভার্সাস। যদি আমাদের একই সাইডে থাকে সেক্ষেত্রে আমাদের এটা বলি সাইটাস ইনভার্সাস। These are special X-ray. You see, look like RB type apex. This is look like RB type apex. You see the every feature RB type. We know the blunt upside, but after RB type apex, you should be the clear field. But you see, there's some finding of the shadow, air shadow, or the lung marking after that. So this is the special type absent pericardium, congenital absence of pericardium. If we find our time, if it's a very rare condition, but keep in mind that if a RB type apex has the after RB type apex, if there is a lung margin or lung shadow is there, it may be the congenital absence of the pericardium. So this will look like RB type, but because of the presence of the lung shadow in the behind the RB type, it give a suspicion about the congenital absence of the pericardium. This is another one X-ray. I see the pulmonary venous hypertension already discussed.
This is the X-ray of the pulmonary arterial hypertension. Pulmonary arterial hypertension. This was the pulmonary venous hypertension. This is pulmonary arterial hypertension. You see the pulmonary artery is conus is full and bulged out. There is RB type apex, and there is a pulmonary artery is more prominent, but there is a pulmonary polygemia. So this is the typical feature of the primary pulmonary arterial hypertension. Different types, but it is the X-ray of the primary pulmonary hypertension. So pulmonary arterial hypertension like this. So if the case is like this way, we can differentiate the so. But the important striking feature is the pulmonary polygemia. So by this the complicated slides, there is also complicated slides, so I don't go through. But from the chamber enlargement, the LB enlargement, RB enlargement, RA enlargement, and LA enlargement feature, you can find out from the chest X-ray from different view. Is a common some feature SD. স্যার আমি কি আর 15 মিনিট সময় দেখবো নাকি স্যার? 10:10 বেজে গেছে, আর 15 মিনিট সময় নেই। হ্যাঁ 15 মিনিট সময় নেন আপনি, ওইটা শেষ যতদূর পারেন করেন। ওই কোশ্চেন অ্যান্সার তো আসলে তেমন কিছু নাই। আচ্ছা স্যার, আমি সবই এইগুলো খুবই এক্সপ্লেনেটরি, আপনি চালাই যান। আচ্ছা স্যার, তাহলে এগুলো সবই আসলে মানে তোমার মানে বেডসাইড ডায়াগনোসিস এক্সরে দেখেই বলতে পারবা যে এই ডিজিজ পেশেন্টের আছে। সুতরাং এইটাই জন্য আমি কিছু এক্সরে তোমাদের দেখাচ্ছি, যেগুলো দেখেই তুমি বুঝতে পারবা যে এটা এক্সরে দেখেই ডায়াগনোস করা যাবে যে দিস is a one type of X-ray. Already we have discussed regarding this, the plethoric lung field, pulmonary vascularity. Here, pulmonary vascularity prominent, and this is a characteristic of the typical X-ray of the atrial septal defect. তো এখানে atrial septal defect এটা কি প্রেসার ওভারলোড প্যাটার্নে আছে না ভলিউম ওভারলোড প্যাটার্নে আছে? এক্সরে দেখে কি বলা যাবে? স্টুডেন্টকে বলো দেখি, এটা কি ভলিউম ওভারলোড প্যাটার্নে আছে এখনো নাকি প্রেসার ওভারলোড প্যাটার্নে চলে গেছে? স্যার প্রেসার ওভারলোড আছে কেন মনে হয়? মনে হয় স্যার প্রেসার ওভারলোড। প্রেসার ওভারলোড ভলিউম না। এক্সরেতে কি দেখা যাচ্ছে? পালমোনারি প্লেথরিক আছে না? কোনাসটা ফুল আছে। জি স্যার, প্লেথরিক লাং ফিল্ড। প্লেথরিক লাং ফিল্ড দেখো একদম ভাস্কুলারিটি পড়লো না যে কত মিলিমিটার যায়, 27 মিলিমিটার দেখাছিলাম একটা এক্সরেতে, আরো বেশি হবে। এবং দেখো টোটাল ওই যে লাংসের পেরিফেরাল বর্ডার পর্যন্ত কিন্তু ভাস্কুলার। তাহলে এটা কি প্যাটার্ন হবে? ভলিউম ওভারলোড প্যাটার্ন না প্রেসার ওভারলোড প্যাটার্ন হবে? ভলিউম ওভারলোড। তাহলে এটা হলো বেসিক্যালি এখনো এই যে এক্সরে দেখো, তার মানে পেশেন্ট এখনো পালমোনারি হাইপারটেনশন তত ডেভেলপ করে নাই। হ্যাঁ, বিকজ অফ দ্য যে হাই ভাস্কুলারিটি ইন দ্য লাংস, plethoric lung field give us the idea regarding the development of pulmonary hypertension presence or not. So these findings, the RBA, this finding is the common in the pressure and volume, but you have to find out in AHD case. If you give the chest X-ray of the AHD, you can ask like this question: this patient looks the pulmonary plethoric among the lung margin, vascular margin prominent up to the cardiac border, lung border. So how do you think that it is the hypertension present or not? So if this patient has the low hypertension may be absent, or if the present there is a very minimum pulmonary hypertension. So this case is the amenable to the any device therapy or other thing if feasible by echocardiography. But if the patient has pulmonary hypertension or Eisenmenger, there's a scenario different. I will show that X-ray later on. But if this X-ray also see ventricular septal defect X-ray, সেখানেও কি হচ্ছে? এখানেও কিন্তু দেখো তো পালমোনারি ভেনাসটা কি হচ্ছে? পালমোনারি প্লেথরিক, পালমোনারি হাই পালমোনারি প্লেথরিক। এখন বলো দেখি এই যে এক্সরে যদি আমি বলি বিএইচডি এক্সরে, এই ধরনের একটা এক্সরে, এটা বিএইচডি কি লার্জ বিএইচডি না স্মল বিএইচডি? এই এক্সরে দেখে তুমি বলতে পারবা কিনা যে এক্সরেটা কি বিএইচডি কি লার্জ আছে না স্মল আছে? বলা যাবে কিনা? এবং ট্রিটমেন্ট দরকার কিনা, ইন্টারভেনশন প্রয়োজন আছে কিনা? এটা দেখা যাচ্ছে একটা বাচ্চার এক্সরে, একটা বাচ্চার একটা দেখা যাচ্ছে, এটা বেশি বয়স হবে না এই বাচ্চাটা, দেখা ছোট বাচ্চার একটা এক্সরেতে এই ধরনের একটা লাং ফিল, এবং বাচ্চাটা মনে হচ্ছে যেন এটা আইসিইউতে বড় ধরনের আছে, পজিশন লিপিড লাগানো আছে।
তো এই যে একটা হাই ভাস্কুলারিটি এক্স-রে অফ দা বিএইচডি তোমার কাছে কি আইডিয়া দেয় যে আমি কি ইকো লার্জ করার প্রয়োজন? বিএসডি স্যার, হ্যাঁ, বিএসডি লার্জ না স্মল? লার্জ স্যার। লার্জ বিএইচডি। আমরা তো এইচডি তে বললাম যে ভাস্কুলার যত বেশি থাকে তত ভালো বিএইচডি, ভালো এইচডি। আর বিএইচডি তে যত বেশি ভাস্কুলারিটি বেশি থাকবে তত তত বেশি খারাপ। খারাপ, রিভার্স কিন্তু, বুঝছো? এই জন্য এক্সরে দেখে যদি বলি আমরা বিএইচডি এক্সরে, দেখো এখানে বোঝা যায় বিএইচডি এক্সরে কিন্তু বিএইচডি বা পিডি এক্সরে কিন্তু বোঝা যায় যে এখানে দেখো পালমোনারি কোনাস কিন্তু এত ফুল না, যেটা আমরা প্রিভিয়াস এইচডি তে দেখছিলাম। কিন্তু এখানে কিন্তু পালমোনারি কোনাসটা প্রায় নরমালি মতোই থাকে, কিন্তু লার্জ থাকে। এটা দেখো আরবি টাইপ, but here is the LB type. LBT. This type of X-ray, if the patient say this is a known case of BHD, this is remarkable that this patient needs early surgical intervention. Otherwise, patient will develop pulmonary hypertension early. So আমরা কিন্তু X-ray দেখে বুঝতে পারবা যে এটা খারাপ না ভালো। Another one is the PDA case. এটা একটা PDA pulmonary আছে। পিডিএ কেজে এলবি টাইপের মধ্যে থাকে কিছুটা, কিছু মানে ডেভেলপ করছে এখানে যে পালমোনারি, যেহেতু পালমোনারির পাশে থাকে এটা পালমোনারি বড় থাকে, বাট রিমার্কেবল ইন দা এটা এলবি টাইপ থাকবে, পালমোনারি কোনাসটা ফুল থাকে। কিন্তু এই যে কেসটা, এই যে পেশেন্ট, ইট ইজ এ ওয়ান টাইপ পেশেন্ট অফ দা এটিয়ার সেপ্টাল। এটা তোমাদের এই রকম এক্সরে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে আছে। এই যে এইচডি পেশেন্ট, এই পেশেন্টের অবস্থা কি? এটা ভালো না খারাপ অবস্থা আছে? ভলিউম ওভারলোডে আছে না প্রেসার ওভারলোডে আছে? এখন এটা তো আইসিএমএর এটা স্যার প্রেসার ওভারলোডে স্যার, মানে প্রেসার ওভারলোডে, এক্সট্রিম প্রেসার ওভারলোড, তাই না? অলিগেমিক লাং ফিল দেখা যাচ্ছে স্যার। জি কারণ স্যার। দেখো ওই সেম পেশেন্টটাই আমাদের যে আগের পেশেন্টটা যদি থাকে, ওই একই পেশেন্টের এক্সরে কিন্তু আলটিমেটলি লেটার অন দেখো সেন্ট্রাল পালমোনারি, লার্জ সেন্ট্রাল পালমোনারি উইথ অলিগেমিক লাং ফিল, অলিগেমিক লাং ফিল। হ্যাঁ, give you an idea then this is a case of the atrial septal defect Eisenmenger AHD। হ্যাঁ, বিএইচডি এবং পিডিএ কিন্তু এত বড় নরমালি হয় সবগুলোতে পালমোনারি বড়, বাট এইচডি তে বেশি পরিমাণ এই পালমোনারিটা বড় থাকে। তো দেখো আমরা যদি ভাস্কুলারি যত বেশি পাবো তত বেশি এইচডি মানে পালমোনারি হাইপারটেনশন নাই বলে আমরা ধরে নিব। আর যখন এটা অলিগেমিক লাং ফিল হয়ে যাবে, ভাস্কুলারি কমে যাবে, তখন কিন্তু আমরা ধরতে হবে দিস ইজ দ্য কেস অফ Eisenmenger or low vascularity। আর রিভার্স ইন দিস কেস অফ বিএইচডি is the one case of the pulmonary stenosis। হ্যাঁ, এই দেখো এখানে কোনাস আছে, পালমোনারি আর্টারি আছে, হ্যাঁ, পোস্ট স্টেনোটিক ডাইলেশন। পিএস এর পেশেন্টে এরকম কিন্তু মনে হয় যে এইচডি মতো হইতে পারে, বাট দিস পেশেন্ট হ্যাজ দ্য লো ভাস্কুলারিটি টাইপ, এইচডি টাইপ, বাট ইজ দ্য লো ভাস্কুলারিটি। সেটা আমাদের একটা আইডিয়া দেয় যে দেখো এখানে কিন্তু আইসেনমেঙ্গারের মতো এত পালমোনারি বড় নাই, কিন্তু পালমোনারি অলিগেমিক আছে। She gives an idea regarding the pulmonary stenosis. It is the, if it is valvular case, there is the polystonotic dilation. স্যার হ্যাঁ, আগের এক্সরেটা স্যার পালমোনারি কোনাস ফুল অলিগেমিক লাং ফিল, এটাকে যদি আমি ভুলে স্যার পালমোনারি হাইপারটেনশন বলে ফেলি তখন কি হবে স্যার? এই যে এটাকে স্যার, না না আগেরটা পিএস যেটা স্যার, তো এটা বলতেই পারো। এটা না স্যার পিএস এরটা স্যার। পোস্টেরোটিক ডাইলেটেশনটা স্যার। স্যার এটাকে যদি আমি ফুলনেস অফ পালমোনারি কোনাস বলি, আর এদিকে যদি অলিগেমিক লাং ফিল বলি, তখন যদি পালমোনারি হাইপারটেনশন বলে ফেলি সেক্ষেত্রে কি হবে? এই এক্সরেটা তো তোমার ইয়ের মতোই, পিপিএইচ এর এক্সরে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের মতোই, তাই না? ওটাই বলছি। হ্যাঁ তো এখানে দেখো আমার মতোই, বাট এখানে তারা বলতে যাচ্ছে যে এই যে জায়গাটা এটা ইভেন্ট না, এখানে যাওয়ার পর এখানে একটা হালকা একটা এডিশনাল একটা মার্কিং আছে। এক্সরে ভালো বলছে, এটা বলছে পোস্ট স্টেনোটিক ডাইলেশন ইন পিএস। পিএসআর আসলে পিএস এবং প্রাইমারি পিপিএইচ আসলে তো বেসিক্যালি প্রায় একই রকমই থাকে, তাই না? যদি ভালভুলার হয়, এখানে বলতে চাচ্ছে তারা পোস্ট স্টেনোটিক ডাইলেশন। ডিফারেন্সিয়েট তো হবে, তুমি মারমার দেখে আলাদা করতে হবে। তুমি যদি এই ধরনের এক্সরে যদি তোমাকে দেই, তুমি বলবে স্যার এটা আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, জি স্যার। এটা আমি ডিফারেন্সিয়াল করতে যাচ্ছি, এটা বলবে তোমরা, ঠিক আছে? জি স্যার। এটা এখানে কি আছে? Figure of 3. হ্যাঁ, ফ্রি সাইন আছে স্যার। হ্যাঁ, এই যে আর স্যার এই আছে, এটা আমরা বলি ফিগার অফ, আমরা পরে দেখাবো আরো। তাহলে এইরকম যদি একটা চাইল্ডে থাকে উইথ পালমোনারি উইথ আর্টেরিয়াল হাইপারটেনশন, দেখা গেল পেশেন্টের ব্লাড প্রেশার হাই, আর তুমি যদি এরকম ধরনের একটা এক্সরে পাও, থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়াগটেশন। এই ধরনের পেশেন্টে আগে এক সময় ইকোর
ইকো যোগের আগে কি হইতো, এগুলাকে বেরিয়াম সোয়ালোটে ভেরিয়েন্স তো আলো করে এরকম বের করতো, ই সাইন বলে কোয়ান্টিটেশন ব্যাপারটা। এখন তো আর এগুলা করার যুগ নাই, এখন ইকো দেখে ডায়াগনোস হইতো। আগে এগুলা বের করে কিন্তু তারা বের করতো যে কিভাবে ডায়াগনোস করে, ওই সময় ডায়াগনোস হয়েছে, আর এখন তো আমরা আধুনিক ভাবে ডায়াগনোস করি। এওর্টিক ডিফারেন্ট টাইপ অফ এওর্টা। এওর্টা দেখো, এটা হলো অ্যাসেন্ডিং এওর্টিক ডাইলেশন। আমরা বলছিলাম এওর্টার বিভিন্ন শেপ থাকতে পারে। অ্যাসেন্ডিং এওর্টিক, এই জায়গায় যদি ডাইলেট, আমি কি জানছিলাম যে অ্যাসেন্ডিং এওর্টা সুপিরিয়র ভেনা কাভা থাকে, অ্যাসেন্ডিং এওর্টিক ডাইলেশন এরকম হয়। ডিসেন্ডিং থোরাসিক এওর্টিক অ্যানারিজম, ডিসেন্ডিং এওর্টা অ্যানারিজম যদি অনেক সময় আসে আমাদের, যে আমরা তো এওর্টিক এওর্টোলজি প্যাথোলজি তো আমাদের জানতে হয়, যদি ডিসেন্ডিং এওর্টা এরকম হয় তাহলে এইভাবে আসতে পারে। ওয়াইড মেরিস্টেনাম, অ্যাসেন্ডিং এওর্টিক ডিসেকশন যদি এরকম হয়, মেরিস্টেনাম ওয়াইড থাকবে পেশেন্টের, ডিসেকশন কেসে আমাদের এইটা থাকতে পারে। এটাও ডিসেকশন অফ থোরাসিক এওর্টা, এটাও সেম টাইপ, যে মেরিস্টেনাম ওয়াইড। আমরা জানি একটা ওয়াইড মেরিস্টেনাম ইজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোস অফ ডিসেকশন। সো আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুই জায়গা থেকে কিন্তু আমরা মেডিসিনটা ওয়াইড পাচ্ছি, অনেক ওয়াইড, যেটা তোমার গিভ এ আইডিয়া যে ইট মে বি দ্য ডিসেক্টিং থাকতে পারে অথবা লার্জ এওর্টা। অ্যানাদার ওয়ান ইজ হ্যাম্পটন হাম। এখানে একটা জিনিস আছে, যদি আমরা কোনো পেশেন্ট দেখি যে পালমোনারি ইনফেকশন, হেমোরেজ ইনফেকশন, সে আমাদের অনেক সময় কোন পেশেন্ট গুলা এটা হইতে পারে পালমোনারি ইনফেকশন বা হেমোরেজ, যেমন আমাদের ওই যে পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট হোক অথবা টফের পেশেন্টেরও যে এক্সেস প্যাথোলজির কারণে হয় কি, দেখো এই কেসটা কিন্তু লুক লাইক, দেখো একটা অলিগেমিক লাং ফিল্ড আছে, হ্যাঁ, একটু পালমোনারি হাইপারটেনশনের ফিচার আছে। এই ধরনের কেসে অনেক সময় আছে, যদি পালমোনারি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হলে এই ধরনের সাইন তুমি পাইতে পারো। এটা কনসোলিডেশনও, এক্সরে রিপোর্ট করবে কনসোলিডেশন, রিপোর্ট তো আসলে কি দিবে, এটা কনসোলিডেশন দিবে অথবা টিউমার দিবে। বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে যে পালমোনারি হেমোরেজ ইনফেকশন হলে, আমাদের যদি কনজেনিটাল হার্ট ডিজিজের কোনো কেস হয়, আর যদি পেশেন্ট এরকম সিভিয়ার চেস্ট পেইন বলে, রাইট সাইডের চেস্ট পেইন, আর এরকম এক্সরে পাই, তাহলে আমাদের মাথায় এটা থাকলো যে ইট ইজ হ্যাম্পটন হাম, one of the differential diagnosis of the this type of opacity, যে হেমোরেজ ইনফেকশন থেকে এটা হতে পারে। মারফান সিনড্রোম, মারফান সিনড্রোম আমরা বলছিলাম, দেখো ডাইলেটেড এস, অ্যাসেন্ডিং এওর্টিক অ্যানেউরিজম, মারফান সিনড্রোম এরকম যে বিরাট এক্সরে because of the ascending aortic aneurysm. Unfolding of aorta, এটা ওল্ড ইজ হয় কমন, এটাকে আবার আমরা দেখে পালমোনারি এটা আর এওর্টিক না গেলে ভেরি প্রমিনেন্ট, এটাকে বলা হয় আনফোল্ডিং অফ এওর্টা। এটা দেখবে যে প্রায় ওল্ড এজ এক্সরেতে থাকে, আনফোল্ডিং থাকে, এটার চেহারাটা এরকম থাকবে। আচ্ছা, এটা পেরিকার্ডিয়াল এফিউশন আমরা যাচ্ছি না এখানে। রিব নচিং, আর একটা ছিল কোয়াড্রিশন, রিব নচিং। রিবে বলছিলাম কি কি দেখতে হবে জিনিস, রিব নচিং আছে, এই যে রিব নচিং থাকতে পারে কোয়াড্রিশন অফ এওর্টা পেশেন্টকে। Another one is the right sided aortic arch. কোথায় পাওয়া যায় এটা রাইট সাইড aortic arch? টফের, এই কেসে টফের এক্সরে, দেখো এই যে পেশেন্টটা এরকম বুট শেপ হার্ট আছে, দেখো পালমোনারি ভিজিবল না, আর এখানে নচ নাই, অ্যাবসেন্ট আছে, আর এখানে তোমার ওই যে রাইট এওর্টিক আর্চ। সো আমরা যদি টফের পেশেন্টের একটা এক্সরে তোমার দিই, আর যদি এরকম এক্সরে কোনো সময় পাই, অবশ্যই পরীক্ষা দিব এটা। এটা মনে রেখো, এই ধরনের পেশেন্ট যদি পাও তাহলে অবশ্যই এওর্টিক নাকলটা খেয়াল করতে হবে। এই কারণে, কারণ কত পার্সেন্ট কেসে আর রাইট সাইডে এওর্টিক আর্চ থাকে 30%। তাহলে একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু এই অ্যাবডোমেনে থাকে রাইট সাইডে এওর্টিক আর্চ। সুতরাং আমরা এক্সরে থেকে এটা কিন্তু বের করতে পারবো আছে কি নাই, এটা আমরা যাওয়ার দরকার না, এটা আমরা বাদ দিই। আচ্ছা, আমরা আজকে শেষ করে দিব আর 4-5টা স্লাইড দিয়ে, যে কিছু কমন ক্লাসিক্যাল হলমার্ক আছে যেগুলো স্পটিং এ দেওয়া হয়, বাট তুমি দেখেই বুঝতে পারবে। যেমন টিজি এর কিছু এক্সরে, এগুলো আমরা কম কেস পাই, বাট আমরা যদি পাই এরকম এক্সরে অবশ্যই আমরা দিই, যে এটাকে বলা এগ অন স্ট্রিং সাইড ট্রান্সপোজিশন অফ পিজিএ কেস, যে এরকম একটা এক্সরে এই ডিম রাখলে এরকম দেখা যাবে এগ অন স্ট্রিং সাইড, ওয়াইড মেরিস্টেনাম থাকে, এগুলো থাকে। কেন হয় এটা আমরা ডিটেলসে যাই না আজকে, জাস্ট শুধু চেহারাটা দেখে রাখো, এগুলো খুব আনকমন কেস। বাট যদি কোনো সময় পাও, মাথায় রাখতে হবে যে এরকম যদি পাই, এটা মনে হচ্ছে আরবি টাইপ এফেক্ট, তাই না? বলছিলাম আরবি টাইপ এফেক্ট মনে হয়, বাট এটাও মাথায় রাখতে হবে যে এরকম যদি চেহারা হয়, এটা মেবি টিজি। এবং পালমোনারি কি আছে, প্লেথোরিক আছে, টিজি তে পালমোনারি প্লেথোরা থাকে। টিপিবিসি ফিগার অফ 8, তাই না? 8 ফিগার বলা হয়, অথবা স্নোম্যান সাইন। এই যে 8 দেখো, 8 কিন্তু এটা আমাদের আগের পরীক্ষাগুলোতে কিন্তু এটা আমরা স্পটিং এ দেওয়া ছিল।
সুতরাং এটাও একটা স্নোম্যান সাইন ফিগার অফ 8। এটা দেখে ভালো করে খেয়াল করে রাখো। এটা পিএপিবিসি, এটা স্কিমিটার সাইন বলে, হ্যাঁ, স্কিমিটার সাইন। এটা তোমার যে এডিশনাল যে পালমোনারি অ্যানোমালাস, পালমোনারি ভেনাস রিটার্ন যদি হয়, কোনো সময় ভেনাস যদি ভালোভাবে চেহারা দেখা যায়, যদি এরকম হয়, ঠিক এরকম ভাবে দেখো এখান থেকে রাইট পালমোনারি দেখা যায় আমাদের নর্মালি। এটা দেখো এখান থেকে বড় হয়ে এই পর্যন্ত চলে আসছে, এই জন্য দেখা যায় চাকুর মতো। আগে ছোরা বলে, যে রাজা বাদশারা ছোরা রাখতো না ইয়েতে, এই টাইপের জিনিস, এরকম চেহারা। এই দেখো এখানে এরকম স্কিমিটার সাইন এটা বলে। যদি কোনোদিন বাইকে থাকে আমাদের দেখতে পারি, তাহলে আমরা এটা আইডিয়া করতে পারবো যে এটা হইতে পারে। হ্যাঁ, এক সেকেন্ড। প্রফেট তো একদম খুব কমন, বুট শেপ। বুট শেপ হার্ট, বুট রাখলে যেরকম হয় এরকম ভাবে বুট শেপ হার্ট হবে। হ্যাঁ, এইটা দেখো ডাইলেট আছে, পালমোনারি ওলিগেমিয়া আছে। হ্যাঁ, বুট শেপ হার্ট ইজ কল্ড দ্য টেট্রালজি অফ দ্য ফেলা। এই যে আরেকটা ফিগার অফ 3 সাইন, এটা তো সবাই জানি আমরা, রিভার্স ফিগার অফ 3 এন্ড রিভার্স ফিগার অফ 3। ল্যাটারাল সাইজে বের করছে, রিভার্স। সুতরাং ফিগার অফ 3 আমরা এটা ইজিলি বুঝতে পারি। অ্যানাদার লাস্ট এক্সে এই যে এপস্টিনস অ্যানোমালি, এটা হার্টটা কি এদের দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা আর ডিডি কি এই এক্সেটার আর কি পেরিকার্ডিয়াল এফিউশন, Pericardial effusion, sir. মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ। মাল্টিপল অর্গানিস, মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ বলা যাবে না, ক্লিয়ার কাট মার্জিন। হ্যাঁ, মাল্টিপল বলা যাবে না, ঠিক বলছো। এটা পেরিক্যাল এফিউশনটার মোস্ট কমনলি যায় পেরিক্যাল এফিউশনের সাথে। বাট এটা একটা ডিডি খেয়াল করে দেখো, এটা বক্স রাখা যাবে এরকম একটা এত বড় হার্ট হয়ে যায় বক্স, যেহেতু আর এনলার্জমেন্টের জন্য এই ঘটনা ঘটে, সেক্ষেত্রে বলা হচ্ছে এপস্টিনস অ্যানোমালি ইজ বক্স শেপ হার্ট। এরকম ভাবে এটাকে ডিডি হলো পেরিকার্ডিয়াল এফিউশন, এটা ভালো বলছো। পেরিকার্ডিয়াল বেসিক্যালি থাকে হলো ইয়া শেপ, কোন শেপ থাকে, পিচার শেপ থাকে হলো পেরিকার্ডিয়াল এফিউশনে। এটা একটু অ্যাবনর্মাল, এখান থেকে এসে বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা বলছি যে বক্স শেপ হার্ট, দিস কল্ড দ্য এপস্টিনস অ্যানোমালি। সো দিস আর দ্য, আমরা আর ই করতে যাবো না, আজকে শেষ আমরা করি। এক্সরে তোমাদেরকে কিছু স্লাইড দেখালাম, এটা জাস্ট স্পট ডায়াগনোসিস দেখেই বুঝতে পারবে যে তোমরা কি বুঝতে যাচ্ছ। আমরা আজকে এই পর্যন্ত আমরা শেষ করে দিই।